ছেলে দরজা খোলে না। আমি রাতে বাসায় গেছি, মানে এদিকে তো দেরি হয়ে গেছে, রাতে বাসায় গেছি, ছেলেকে টোটালি বলে দিছে ও বাসায় আসলে বাসায় ঢুকতে দিবা না। ছেলে কি আপনার? জি আমার ছেলে। আপনার ছেলে ঘরে ঢুকতে দেবে না কেন? বাবা বলছে, এই জন্য বাবা বলছে যে তোমার আম্মু পরকিয়া করে, তোমাকে মেরে ফেলবে, খুন করবে। ছেলে ছোট, মাথার ভিতর ওটাই ঢুকে গেছে। কত বছর বয়স ওর? 12 বছর। হাজবেন্ড যদি সঠিক না হয়, সঠিক পথে পরিচালিত না হয়, তো একটা মেয়ের পক্ষে আসলে এই সংসারে অশান্তি করে টাকা দেব না, এটা করবো না, এসব করে আসলে হয় না। স্বাভাবিক সে যখন টাকা পয়সা দিবে না, আমাকে যখন সবগুলো এনজিও থেকে ফোন করে আমাকে লোনের জন্য চাপ দিবে, আমার মাথাটা খারাপ হয়ে যাবে। হাজব্যান্ডের সাথে আমি প্রচুর খারাপ ব্যবহার করি, যে টাকা পাঠাচ্ছ না, তোমার জন্যই আমার এরকম যত কথা বলা লাগে। তো ওই খারাপ ব্যবহার করার কারণে সে আমাকে টাকা পাঠায় না, আমাকে ফিজিক্যাল টর্চার পর্যন্ত করতো, প্রচণ্ড শারীরিক নির্যাতন করতো। কিন্তু আমি আসলে হঠাৎ করে সন্তান গর্ভে আসে, সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই রকম একটা অসভ্য জানোয়ারকে সহ্য করেছি। কিন্তু আমার সরকারি চাকরি হওয়ার পরে সে টোটালি চেঞ্জ হয়ে যায়। মানে সে যে মুখোশ পড়েছিল আমি আসলে তো বুঝতে পারিনি। স্বামী স্ত্রী একসাথে সংসার করবে, নিজেরা বিপদে আপদে পাশে দাঁড়াবে, এটাই নিয়ম। কিন্তু এই পাশে দাঁড়ানোটা যদি প্রত্যেকটা দিনের হয়, প্রত্যেকটা মাস বা বছরের হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? সারাক্ষণ হাজব্যান্ড হাত পাচ্ছে এবং তারপরে দিন শেষে কি আসলে ওই সম্পর্কটা ঠিক থাকে? এই প্রশ্নের উত্তর আপনি আজকের গল্পে খুঁজে পাবেন। আমরা বলি আমাদের সত্য চেষ্টা করছি যে কোনো রকমের প্রতিবাদ করতে, যেগুলো অনৈতিক, যেগুলো ঠিক না। আমাদেরকে হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নিজের গল্প বলতে চাইলে স্ক্রলে দেখানো নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করুন বা পেজের ইনবক্স করবেন, আর লিখবেন আপনি ঘটনার সঙ্গে একমত কিনা। বোন, কী নাম আপনার? ঈশিতা ইমো। ইমো? জি। ইমো, আপনাদের তো অনেক ছোটবেলায় বিয়ে। জি। কত বছরের সংসার? 17 বছর। 17 বছরের সংসারে আপনি 30 লাখ টাকা ঋণ? জি। প্রাইমারি মানে একজন টিচার, শিক্ষক হিসেবে 30 লাখ টাকা ঋণ মানে তো বিরাট চাপ আপনার মাথায়। জি। কেমনে ডুবলেন বলেন তো? আসলে হাজবেন্ড যদি সঠিক না হয়, সঠিক পথে পরিচালিত না হয়, তো একটা মেয়ের পক্ষে আসলে এই সংসারে অশান্তি করে টাকা দেব না, এটা করবো না, এসব করে আসলে হয় না। এই সব লোন কি আপনি নিজে তুলেছিলেন? এই যে 30 লাখ টাকার লোন হলো, আসলে এগুলো আমার হাজবেন্ডের কথাতেই তোলা হয়েছিল, তার ব্যবসায় ইনভেস্ট করার জন্য। মানে টাকাগুলো সব ব্যবহার করেছে হাজব্যান্ড? জি, সম্পূর্ণ। মানে পুরো 30 লাখ টাকা সে উড়াইছে? বাড়ি করেছে তার বাবার জায়গায়, 3 তলার ভিত দিয়ে 1 তলা কমপ্লিট সেখানে। তাইলে লোন কেন আপনি টানবেন? এখন দাম্পত্য জীবনে তো স্বামী স্ত্রী দুজন মিলে একসাথে থাকার চেষ্টা করা হয়, তো চেয়েছিলাম দুজন মিলে ভালো থাকতে। এজন্য যে বাড়িটা তার জায়গায় করেছে, কিন্তু আমি তো মনে করিনি যে সেটা তার, আমার সংসার বলেই করেছিলাম। কিন্তু এখন সমস্যা করে বুঝতে পেরেছি আসলে মেয়েদের নিজের বলে কিছু থাকা দরকার। অন্যের জায়গা বা অন্যের জায়গায় বাড়ি করা, হাজব্যান্ড, সন্তান, এগুলো আসলে নিজের। হাজব্যান্ডের বাপের বাড়িতেও যদি বাড়ি করতে বউ টাকা দেওয়া দেয়, আমি মনে করি ওই জমির অংশ তাকে লিখে দেওয়া উচিত। জি, কিন্তু ওই পরিমাণে। হ্যাঁ, এটা সবাই এখন বলছে, আমি আসলে সেটা মনে করিনি বা তখন বুঝতে পারিনি। এবং বাসটা খাইছেন? জি। ঘটনা শুরু থেকে বলেন আমাকে। আমাদের বিয়ে হয় এইচএসসি পাশ করার পর। মানে হঠাৎ করেই হয়ে যায়। তো আমার হাজব্যান্ডও তখন বেকার, আমিও বেকার, কিছু করতাম না। তো নানান চড়াই উতরাই পেরিয়ে আমরা 2013 সালে ঢাকায় চলে আসি, যেহেতু বেকার কিছু একটা করতে হবে। তো সে গার্মেন্টসে জব করে, আমি একটা স্কুলে জয়েন করি। তো সেখান থেকে 3 বছর জব করার পর 2016 সালে আমার সরকারি চাকরিটা হয়ে যায় প্রাইমারি স্কুলে। আমি চলে গেলাম, আমার হাজব্যান্ড আর এখানে থাকবে না। সে আগে থেকেই পরিশ্রমী না, সে বসে থেকে
খাওয়ার মতো একটা ছেলে। হুম। তো যাই হোক, আমার চাপে সে গার্মেন্টসে জব করেছে, তো ওখানে খুব পরিশ্রম। আমার চাকরি হওয়ার পরে সে তো সুযোগ পেয়ে গেল, বাড়িতে চলে যাবে। এখন কি করবে? বিভিন্ন ব্যবসা। তো ব্যবসা করতে গেলে তো মূলধন লাগে, পুঁজি লাগে। সেই মূলধনের টাকা তো তার ছিল না। তো আমি যেহেতু সরকারি জব করি, আমি বিভিন্ন জায়গায় গেলে আমাকে টাকা দিবে, এই জন্য সে বিভিন্ন জায়গা থেকে আমার নামে লোন, যে ব্যবসা করব টাকা দাও, এরকম করে প্রচুর লস খেয়েছে। তারপর লাস্টে একটা MLM কোম্পানিতে বিশাল অঙ্কের টাকা ধরা খায়। সেই সময় আমার বাড়ির কাজ চলমান, বাড়িতে ছাদ ঢালাই অবস্থা চলতেছে, মিস্ত্রি কাজ করতেছে। এই মুহূর্তে গিয়ে সে কোম্পানিতে ইনভেস্ট করে 10 লক্ষ টাকা। তো আমার তো কাজ বন্ধ রাখলে হবে না, কাজটা তো করতে হবে। এজন্য আমি বিভিন্ন NGO থেকে লোন নিয়ে বাড়িটা দাঁড় করাই মোটামুটি। তো MLM কোম্পানিতে যে ইনভেস্ট করে, সেখানে 4 লক্ষ টাকা আমি সুদের উপরে নিয়েছিলাম, ইন্টারেস্টের উপরে। প্রতি মাসে আমাকে ওখানে 16,000 টাকা দিতে হতো। এই যে MLM কোম্পানিতে ইনভেস্ট করলো, কি করতে হয়েছে তার সেখানে? সেখানে 10 লক্ষ টাকা দেয়। ওই যে মোবাইলের ভেতরে টাকা আসে, আমি আসলে ওই সব সম্পর্কে জানিও না, বুঝিও না। সেখানে ইনভেস্ট করে আসছে, প্রতিদিন তাকে 1 লক্ষ টাকার জন্য 1300 টাকা দিবে। তাহলে 10 লক্ষ টাকায় প্রতিদিন 13,000 টাকা পাবে বিকাশের মাধ্যমে। তো প্রতিদিন আসছিল 10 লক্ষ টাকায় 13,000 করে। 22 দিন চলছিল খুব ভালোভাবে। 22 দিনের মাথায় সেই কোম্পানিটাকে, মানে কোম্পানির ওনারদের CID অ্যারেস্ট করে, মানে প্রতারণার মামলায়। যে অভিযোগ ছিল যে তারা নাকি বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা করে এরকম টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, কোটি কোটি টাকা। তাদের মিরপুর DOHS অফিস ছিল। আচ্ছা। কোম্পানির ওনারের নাম ছিল, ওনাকে অ্যারেস্ট করছে? জি, ওনাকে অ্যারেস্ট করছে। তো এবং তার সাথে আপনাদের টাকাগুলো সব আটকে গেছে। মানে কোম্পানি তাদের আমরা কত টাকা, এই যে 10 লাখ টাকা দিলেন, এর মধ্যে কত টাকা ব্যাক এসেছিল? 22 দিনে মোটামুটি 4 লাখ টাকার মতো ব্যাক আসছে। মানে 6 লাখ টাকা শেষ ওখানে? 6 লাখ টাকা শেষ। ওকে। এবং ওটার পর থেকেই আমাদের ঝামেলাটা শুরু হয়। লোন আমাদের তো, আমার স্যালারিও অফ, চাকরির শুরু থেকেই স্যালারি অফ। কেন? সে বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করার জন্য কনজিউমার লোন বলে একটা লোন আছে, মানে আমার বেতনের উপরে, স্যালারির উপরে অল্প অল্প করে নিতে নিতে লাস্টে যখন এই যে ধাক্কাটা খাইলাম, তখন ওখান থেকেও লোন নিয়ে আমার বাড়ির কাজটা কমপ্লিট করলাম, এবং বিভিন্ন NGO থেকে লোন নিয়ে। তো এখন আমি স্যালারি পাই না। হায়, কি বলেন? মানে স্যালারির টাকা লোনে কেটে নিয়ে চলে যাচ্ছে? জি। কত বছর যাবে আবার? 8 বছর মেয়াদি ছিল, 3 বছর পরিশোধ হয়েছে, এখন 5 বছর। শুট। তারপরে উনি কি করেন? মানে আপনি কেন সব জায়গা টানতেছেন টাকাটা? আসলে উনি তো ওই যে বললাম, ব্যবসা। আর কিছু হচ্ছে আমার টাকা দিয়ে সে ব্যবসার নামে ফুটানি করে বেড়াইতো মানুষকে। আমি বলতাম যে তোমার ব্যবসা বাণিজ্য করতে হবে না, যেহেতু ব্যবসা করতে যাও লস হয়, করো না, আমি ইনকাম করি, তুমি বসে থেকে খাও। তার এটা ইগোতে লাগে, লোকজন বলবে যে বউ সরকারি চাকরি করে, হাজবেন্ড বসে খাচ্ছে, এইটা তার লজ্জা। বইয়ের টাকা নিতে লজ্জা নাই, কিন্তু কেউ যদি সেটা বলে তাহলে তার লজ্জা লাগে। এই জন্য তাকে বোঝাতে হবে যে সে ব্যবসা করে, এবং আমাকেও বলতে বলে যে আমার হাজবেন্ড তো ব্যবসা করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু ভিতরের কথা তো কেউ জানতো না। মাই গড। মানে ইগোর কারণে লোন নিতে নিতে 30 লাখ টাকা নেই, ঘটনা তাই দাঁড়াইলো। সেখানে আমার যখন আমার মাথার উপর 2 লক্ষ টাকার কিস্তি, মানে মাসে 2 লাখ টাকা কিস্তি দিতে হয়। ও মাই গড, কোত্থেকে? 16,000 টাকা ইন্টারেস্ট প্লাস বিভিন্ন NGO-তে কিস্তি দিতে হয়। তো আমি আমার আব্বুকে গিয়ে বলি যে আব্বু, আমার এরকম তো মাসে 2 লক্ষ টাকা কিস্তি দিতে হয়, এরকম সমস্যায় পড়ে গেছি। তো আব্বু বলতেছে যে মা, তাহলে আমি কি করব? তো আমার হাজবেন্ডই শিখিয়ে দেয় যে তোমার আব্বুর শহরে জায়গা আছে, সেখানে আমি একটা রেস্টুরেন্ট দিতে যাচ্ছি, ফাস্ট ফুড, তো তোমার আব্বুকে গিয়ে রাজি করো। সেখানে আমি আমার আব্বুকে গিয়ে রাজি করাই, এবং আব্বু জায়গাটা ছেড়ে দেয়। আব্বুর ঘর ছিল, সেখানে কিছু টাকা ইনভেস্ট করে ওটাও লোন নিয়ে, যে ওখান থেকে যদি মোটামুটি কিছু আসে, জি কিছু আসে, মানে
ওইটার থেকেই এই মোটামুটি 30 লক্ষ টাকা দাঁড়িয়েছে। কিন্তু ওখানে আমার ইনভেস্ট ছিল 4 থেকে 5 লাখ, কিন্তু আমার হাজব্যান্ড সেটা বানাইছে 12 লাখ। আমার বাবার জায়গায় আমি নাকি 12 লাখ টাকা, মানে ওই রেস্টুরেন্ট করতে গিয়ে 12 লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু ওখানে যে মানে ওখানে শ্বশুর জামাইয়ের একটা দ্বন্দ্বে ওই ব্যবসাটাও আর করা হয়নি, ওখানেও লস। এখন উনি কোথায়? এখন উনি দেশের বাইরে, মালয়েশিয়া। এই যাওয়ার টাকাটাও কি লোন করে যেতে হয়েছে? যাওয়ার টাকাটাও আমার নানি, আমার খালা, আমার আব্বু লোন করেই দেওয়া হয়েছে। তারপর সে বিদেশে গিয়ে প্রথম টাকা পাঠাচ্ছিল খুবই অল্প পরিমাণে, 15, 20, 25, সর্বোচ্চ একবার টাকা পাঠিয়েছিল 40,000। সে গিয়েছে 2 বছর, টাকা পাঠিয়েছে 1 বছর। আর 1 বছর মানে মাঝখানে বাদ দিত। 3 মাস দিল না, আবার 1 মাস বাদ সে অসুস্থ, আবার বিভিন্ন কোম্পানি বন্ধ, স্যালারি নাই, বসে আছে, এসব বলে এরকম করে করে মোটামুটি 1 বছর আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। তো গড়ে যদি 25,000 টাকা করে ধরি, তাহলে 1 বছরে সে 3 লাখ 3.5 লাখ টাকার মতো পাঠিয়েছে। কিন্তু তার বক্তব্য সে আমাকে 7.5 লক্ষ টাকা দিয়েছে বিদেশ থেকে, এবং এখন টোটালি যোগাযোগ অফ। আমার যখন মামলা হয়ে যায়, আমার 5টা মামলা চলতেছে আমার নামে, চেক ডিজনার মামলা। তখন তো ধরে নিয়ে যাবে। ওগুলো মামলায় হাজিরা দিচ্ছি, তারপর মানে কোর্টে যাচ্ছি আসছি আমি আর আমার বাবা মিলে। তো চেক ডিজনার মামলা নাকি খুবই খারাপ। সবাই বলে যে মার্ডার কেসের মামলা খাওয়া ভালো, তবে চেক ডিজনারের মামলা ভালো না। তো লোকাল যে সুদের উপর টাকা নিয়েছিলাম, তারা 4 লক্ষ টাকার জন্য 11 লক্ষ টাকার মামলা করেছে। তো সেখান থেকে 2 বছর মামলা চালানোর পরে সাক্ষী এবং রায়ের ডেট একদিনে পড়েছে। তো যদি রায় হয়ে যায় তাহলে তোমাকে ধরে নিয়ে যাবে টাকা না জমা দিতে পারলে। রায়ের দিন নাকি অর্ধেক টাকা জমা দিতে হয়, তাহলে 5.5 লক্ষ টাকা জমা দিতে হবে। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। তখন আমি আমার হাজব্যান্ডকে, স্বাভাবিক সে যখন টাকা পয়সা দিবে না আমাকে, যখন সবগুলো এনজিও থেকে ফোন করে আমাকে লোনের জন্য চাপ দিবে, আমার মাথাটা খারাপ হয়ে যাবে। হাজব্যান্ডের সাথে আমি প্রচুর খারাপ ব্যবহার করি, যে টাকা পাঠাচ্ছ না, তোমার জন্যই আমার এরকম যত কথা বলা লাগে। তো ওই খারাপ ব্যবহার করার কারণে সে আমাকে টাকা পাঠায় না। লাস্টে আমি বলছিলাম যে আমার চাকরিটা বাঁচানো দরকার, আমার তোর জেল হয়ে গেলে আমার চাকরি থাকবে না, তাহলে আমার টাকা দিয়ে যে বাড়িটা করেছি এই বাড়িটা আমি ভেঙে ওয়ার্কশপে বিক্রি করে দিই, দিয়ে আমি ওই মামলা থেকে রিকভার করব, উদ্ধার হব। এই কথা বলার পর সে লাইভে চলে আসে, ফেসবুক লাইভে এসে সে প্রশাসনের কাছে, তার গ্রামের মুরব্বী সবার কাছে প্রার্থনা চায় যে তার বাবার জায়গায় অবস্থিত বাড়ি আমি ভেঙে নিয়ে যাব, আমি পরকীয়া করতেছি, বিভিন্ন লোকের সাথে কথা মিডিয়ায় যুক্ত হয়ে গেছি, বিভিন্ন অভিযোগ এনে সে লাইভ করার পরে তো আমার হচ্ছে যেদিন পরের দিন হাজিরা, তার আগের দিন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমাকে তার বাবা মা নাই, আমার বাড়িতে আমি একাই থাকি। আমার একটা ছেলে আছে, ক্লাস 6-এ পড়ে। বাড়ি থেকে বাইর করবে কেমনে? সে হচ্ছে আমার ছেলেকে বাসায় নিয়ে এসে রাখছে, এবং ছেলে দরজা খোলে না। আমি রাত্রে ওই যার সাথে সুদের টাকার ঝামেলা, তাদের সাথে মিটিং করে যে আমরা 4.5 লক্ষ টাকা দেব, তাহলে আপনি মামলাটাতে সাক্ষী দিয়েন না, পরের দিন যায়েন না। তো এইসব করে আমি রাতে বাসায় গেছি, মানে এদিকে তো দেরি হয়ে গেছে, রাতে বাসায় গেছি। ছেলেকে টোটালি বলে দিছে ও বাসায় আসলে বাসায় ঢুকতে দিবা না। ছেলেকে আপনার? জি, আমার ছেলে। আপনার ছেলে ঘরে ঢুকতে দেবে না কেন? বাবা বলছে, এই জন্য বাবা বলছে যে তোমার আম্মু পরকীয়া করে, তোমাকে মেরে ফেলবে, খুন করবে। ছেলে ছোট, মাথার ভেতর ওটাই ঢুকে গেছে। কত বছর বয়স ওর? 12 বছর। রাতে তোমার আম্মু তোমার জন্য ডেঞ্জারাস, তুমি ওকে বাসায় ঢুকতে দিও না। পরে সেদিন আর আমি কোনো ঝামেলা করলাম না, কারণ পরের দিন আমার জীবন মরণ সমস্যা, পরের দিন আমার কোর্টে রায় হয়ে যাবে এই চেক ডিজনার মামলার। চলে আসলাম, আমি আমার নানির বাসায় থাকলাম।
তারপরে কোর্টে ওই ঝামেলাটা মুক্ত হয়ে ওইটাতে আমার আল্লাহ সহায় ছিল, সবাই সহায় ছিল। আব্বু কিছু টাকা ম্যানেজ করে কোর্টে জমা দেয় এবং জজ সাহেব লিখে দেয় যে বাদবাকি মানে 4.5 লক্ষ টাকা ঠিক করে বাদবাকি টাকা 20,000 করে প্রতি মাসে কিস্তি করে দিয়ে দিও। তো ওখান থেকে ইনশাল্লাহ আমি মুক্তি পেয়েছি। একটা কেস থেকে? জি, একটা কেস থেকে। আরও তো 4টা? আরও 4টা, ওগুলো হচ্ছে এনজিও লোনগুলো কিস্তি দিলেই ওগুলো আর ঝামেলা করবে না, কিন্তু সমস্যা যেটা সেটা তো আমার টাকাই নেই, আমি কিস্তি দেবো কীভাবে? সব দিক থেকেই আমি ব্লক। ও মাই গড। আমার স্যালারি নাই, কোথাও থেকে টাকা আসার কোনো উপায় নাই। সে যে 1 বছর আমাকে কোনো টাকা পয়সা পাঠায় নাই বা অল্প করে টাকা পাঠাইছে, আমার তো এগুলো কেসের মামলা চালাইতে হয়েছে, কিস্তি দিতে হয়েছে, আমার সংসার আমার চলতে হয়েছে। এগুলো আসলে ধার দেনা এসব একজন মানুষকে মানুষ কত দেখবে? ও মাই গড। টাকা না থাকা সংসারের জন্য যে কি অদ্ভুত কষ্টের। এবং আরও একটা জিনিস হচ্ছে, টাকা আছে কিন্তু মিসম্যানেজমেন্ট করছি, এটা আরও বেশি কষ্টের। মানে না থাকলে হাত পাতা যায়, কিন্তু থাকলে তো কারোর কাছে হাত পাতার অভ্যাসটা হয় না। এ নিয়ে বোন, আপনার এই গল্প থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? পৃথিবীতে আসলে বিশ্বাস বলে কোনো শব্দ নেই। আর মুখোশের অন্তরালে মানুষের আসল রূপটা চেনা খুব দরকার। আমার যখন বিয়ে হয় সংসারে, আমি অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই মানে সেই তুলনায় আর্থিকভাবে অনেক নিচু ছিল। তো আর্থিক টানাপোড়েনটা ছিল। সে ভেবেছিল যে এরকম বড়লোক ঘরের একটা মেয়েকে বিয়ে করলে আমি অনেক সুযোগ সুবিধা পাবো। পেয়েছে, যতটুকু হেল্প করা দরকার আমার বাবা করেছে, কিন্তু তারপরেও তো একটা সংসারে যদি অনেকখানি গ্যাপ থাকে, সেগুলো তো আর সবার পক্ষে পূরণ করা সম্ভব না। সেখান থেকে প্রচুর অশান্তি হতো, আমাকে ফিজিক্যাল টর্চার পর্যন্ত করতো, প্রচণ্ড শারীরিক নির্যাতন করতো। কিন্তু আমি আসলে হঠাৎ করে সন্তান গর্ভে আসে, সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই রকম একটা অসভ্য জানোয়ারকে সহ্য করেছি। কিন্তু আমার সরকারি চাকরি হওয়ার পরে সে টোটালি চেঞ্জ হয়ে যায়। মানে সে যে মুখোশ পড়েছিল আমি আসলে একটু বুঝতে পারিনি। টোটালি চেঞ্জ হয়ে এত ভালো মানুষ, মনে হয় যে সে মানে তার পরিবর্তিত একটা রূপ। তো ভাবলাম যাক, ভালো হয়ে গেছে, তাহলে এর সাথে আর থাকার সমস্যা নেই। ওই যে আমার টাকা ছিল, জব ছিল, এই জন্য সে মুখোশ পড়েছিল। এখন এসে বুঝতেছি যে আসলেও মানুষের মুখোশটা বেশি দিন পরে থাকতে পারে না, যতদিন স্বার্থ আছে। হ্যাঁ, স্বার্থ। ততদিন। আসলে পৃথিবীতে সবাই স্বার্থপর, স্বার্থের জন্যই পাগল। থ্যাংক ইউ বোন। আর কিছু বলার আছে আপনার? জি, আমি আসলে এই সমস্যাগুলো থেকে মানে রিকভার হওয়ার অনেক চেষ্টা করতেছি। আমার নিজের কিছু মানুষ আছে যার কথা না বললেই না। আমার বাবা মা ভাই এনারা তো আছে, আমার খালা, ছোট খালা আফরোজা কিয়া, উনি আমাকে প্রচুর হেল্প করছেন এবং মায়ের চেয়ে বেশি আগলে রেখেছেন, সবসময় আমাকে নিয়ে চিন্তা করেন। আর আমি এই সমস্যাগুলো থেকে উদ্ধার হওয়ার জন্য একটু লেখালেখি করি বা কিছু করার চেষ্টা করি। আমার এবছর একটা বই বের হয়েছে। কবিতার বই? না, এটা গল্পের বই, মায়া হারানোর গল্প। এখানে কিছু কাল্পনিক গল্প আছে এবং আমার জীবন থেকে নেওয়া কিছু গল্প আছে, মানে আমার জীবনের কাহিনী এর মধ্যে আছে। এবং দর্শকদের কাছে, সবার কাছে আমি আমার প্রত্যাশা যে আপনারা যদি এই বইটা নিয়ে আমাকে হেল্প করতে পারেন। আমি খুবই সমস্যার মধ্যে আছি, এখান থেকে উত্তরণের চেষ্টা করছি। কোন প্রকাশনীতে পাওয়া যাবে? এটা দেশ পাবলিকেশনস। দেশ। আর কেউ যদি অনলাইন থেকে কিনতে চায়? রকমারিতে পাওয়া যাবে। বইয়ের নাম হচ্ছে মায়া হারানোর গল্প। মায়া হারানোর গল্প, ঈশিতা ইমু, রকমারিতে পাওয়া যাচ্ছে।
ঠিক আছে ইনশাল্লাহ। আপনি কি কোনো ফোন নাম্বার বা পেজের কোনো কথা বলতে চান যেখান থেকে পাইতে পারবে? আহ, এটা এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। আর ফোন নাম্বার, জি, আমার ফোনে ফোন করলেও দেওয়া যাবে। আমার ফোন নাম্বার 01744321957। ফোন নাম্বার পাবলিক হয়ে গেলেন তো অনেক মানুষ কল দিবে, সো জি, বুঝে। আমার সমস্যা নেই। ঠিক আছে, ওকে রিপিট করেন তাহলে আবার। জি, আমার ফোন নাম্বার 01744321957। থ্যাংক ইউ বোন, আল্লাহ আপনার ভালো করুক, ঋণ মুক্ত করুক এবং সুস্থ রাখুক। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আর আপনার সাথে আসতে পেরে আমি অনেক ভালো লাগছে। আর আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ।